রাষ্ট্র এবং ধর্ম কখনোই আসলে আলাদা হয় না। ইহুদিরা দুনিয়াতে বিচ্ছিন্ন ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওদের জন্য একটা রাষ্ট্র হওয়া, যেই জায়গায় ওরা থাকবে, এরকম একটা ব্যাপারকে উনি করতেন। তো একটা যদি এরকম একটা হিন্দু স্টেট হয়, যারা হিন্দু সভ্যতার উপরে ওদের স্টেট, ওদের সব কিছু ডেভেলপ করবে, সেখানে আমার কোনো অভিযোগ নাই, যতক্ষণ না সে আমাকে সমান অধিকার দিচ্ছে রাষ্ট্রে। দুনিয়াতে মনে হয় মানে আন্দালুসিয়ার মধ্যে আরেকটা সিভিলাইজেশন আর হয়তো আসবে কিনা সন্দেহ আছে। তো একটা হিন্দু সভ্যতা যদি এরকম একটা স্টেট নির্মাণ করে এবং সেখানে যদি সে কোনো ধর্মকে, কোনো জাতিগোষ্ঠীকে যদি এরকম নিপীড়নের দিকে না যায়, হ্যাঁ, সবার যে একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এই ব্যাপারটা যদি সেখানে থাকে, তাহলে ওই রাষ্ট্রকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। দিয়ে রাষ্ট্র নিজের মতো করে একটা আলাদা একটা সত্তা তৈরি হয় না সেখানে, হ্যাঁ। এবং সেটা করতে গেলে অ্যাকচুয়ালি মানে এটা আসলে অসম্ভবই। মানে রাষ্ট্রের যে এই ধর্মটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, তাদের জীবনকে রাষ্ট্রকে অ্যাড্রেস করতেই হয়। হ্যাঁ, এখন সেই অ্যাড্রেস করতে গিয়ে রাষ্ট্র হয়তো যেটা করে যে কি মানে ধর্মের সাথে সে সংঘর্ষে যায় না, কিন্তু ধর্মের যেটা এসেন্স আমরা বলি বা সারসত্তা যেটা বলি, সেটার উপরে বেস করে সে হয়তো নতুন আইন প্রণয়ন করে, হ্যাঁ, এইভাবে ব্যাপারটা আগাতে থাকে আর কি। তো এটাকে অনেকে আবার বলে যে একটা অ্যাকচুয়ালি মানে সেকুলারিজমটাকে এক ধরনের রিফর্ম খ্রিশ্চানিটি হিসেবে অনেকে বলে, হ্যাঁ, যে খ্রিশ্চান ধর্মের যে আদি প্রপোজালগুলো ছিল আইন কেন্দ্রিক বা অন্য জিনিসগুলো, সেগুলোকে অ্যাকচুয়ালি রিফর্ম করে, হ্যাঁ, কিন্তু সেটা আপনি দেখবেন যে এসেন্সের জায়গায়, ধর্মের যেটা নীতির জায়গায় কিন্তু রাষ্ট্রের নীতির জায়গায় কিন্তু আলাদা হয় না। হ্যাঁ, ধর্ম যেখানে যদি বলে যে চুরি করা খারাপ, রাষ্ট্র বলবে না যে চুরি করা ভালো। হ্যাঁ, মানে ওই নীতির জায়গাগুলোতে কিন্তু একই থাকবে, কিন্তু সেই নীতিকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই জায়গায় হয়তো রাষ্ট্রের অ্যাপ্রোচ একরকম হয়, হয়তো ধর্মের অ্যাপ্রোচটা অন্যরকম হতে পারে। কিন্তু রাষ্ট্র এবং ধর্ম কখনোই আসলে আলাদা হয় না, এটাকে একসাথে থাকেই। আমাদের বাংলাদেশে যেহেতু ইসলাম ধর্মটাই অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, তো রাষ্ট্রকে যখন ধর্ম নিয়ে চিন্তা করতে, তাকে সবার আগেই অ্যাকচুয়ালি ইসলাম নিয়ে তাকে চিন্তা করতে হয়, যে এখানকার মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন, তাদের অনুভূতি কী, সে অনুযায়ী রাষ্ট্র কী করতে পারে। এবার সেজন্য আমাদের আলাপের মধ্যে অ্যাকচুয়ালি ইসলাম ব্যাপারটা একটু বেশি হয়তো ডমিনেট করবে এই জায়গায়। এইটা একটু আমি বলে রাখি এই জিনিসটা। এখন ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে মানে একটা ইসলামী রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র আমি চাই কিনা, ওইরকম একটা রাষ্ট্রের ভিতরে মানে বসত করা বা থাকা, নাগরিক হয়ে থাকার ব্যাপারটা সমস্যাজনক কিনা, তো আমি একই সাথে বলবো, আমি একটা শুধু ইসলামী রাষ্ট্র না, একটা হিন্দু রাষ্ট্র, আমি যদি একটা ভারতের অধিবাসী হতাম, একটা হিন্দু রাষ্ট্র বা সভ্যতার ভিতরে থাকাটাও আমি প্রবলেম মনে করবো না আমার জন্য। হ্যাঁ, কিংবা একটা জিউইশ স্টেট, হ্যাঁ, মানে যেটাকে ইহুদিরা যদি একটা রাষ্ট্র বানাই, আমি যদি সেই ফিলিস্তিনের একজন নাগরিক হতাম, সেই রাষ্ট্রের ভিতরে থাকাটাও আমি আমার জন্য সমস্যাজনক মনে করব না। কিন্তু সেটা কখন, সেটা মানে লিমিটটা কোন জায়গায়। এখন যেমন ধরেন ভারতের কথা, আমরা ইন্ডিয়ার কথা দিয়ে আগে শুরু করি। ইন্ডিয়াতে একটা যেহেতু হিন্দু ধর্ম সেখানে বেশি, এবং ইন্ডিয়ার সভ্যতার মানে আদি সভ্যতারগুলোর দিকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু একটা মানে মানে দুনিয়ার আদি সভ্যতাগুলোর মধ্যে একটা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ছিল। এখানে সভ্যতার একটা বিকাশ ছিল, হ্যাঁ, জ্ঞানের এবং অনেক দিক থেকে এখানের একটা ব্যাপার ছিল। তো এখন যদি বিজেপি বা এই জাতীয় দলগুলো তারা যদি মনে করে যে আমরা ভারতে বা ইন্ডিয়াতে আমরা এমন একটা স্টেট করবো যেটা একটা হিন্দু সভ্যতা কেন্দ্রিক একটা সিভিলাইজেশন আমরা বিল্ড আপ করবো, তা আমি পার্সোনালি মনে করি এটা আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হতেই পারে, কিন্তু সমস্যাটা হয় যে ওই জায়গায় যে আমি হিন্দু ধর্ম বা হিন্দু সিভিলাইজেশন বলে একটা স্টেট ডেভেলপ করব, সেখানে হিন্দু বলে যেই ধর্মের মানুষরা থাকবে তারা ছাড়া বাকি সবাইকে আমি অপরায়ণ করতে থাকবো, যে তাদের অধিকার থাকবে না, নাগরিক হিসেবে তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যাবে। হ্যাঁ, তাদেরকে নানা উচিলে আমি দমন নিপীড়ন করব, তাদেরকে আমি বের করে দিব আমার স্টেট থেকে, অন্য রাষ্ট্রগুলোর মধ্যে পুশিং করব। এই যে ব্যাপারগুলো, এই সমস্যাটা হচ্ছে যে ওই জায়গায় আমি একটা জিউস স্টেটে থাকতাম। যেমন আমি জাস্ট কয়েকদিন আগেই এই একটা কোটেশন আছে আপনার আইনস্টাইনের, রিলিজিয়ান উইদাউট সায়েন্স লেইম, এরকম কী একটা কোটেশন আছে, বা সায়েন্স উইদাউট রিলিজিয়ান সামথিং, এই ধরনের একটা আছে। তো আমি অনেক দিন আগে আইনস্টাইন সম্পর্কে একটু জানতাম যে উনি একটু অ্যাগনোস্টিক টাইপসের পার্সন ছিলেন, মানে একদম যেটাকে আমরা অর্গানাইজড রিলিজিয়ান বলি, এরকম রিলিজিয়ানে বিশ্বাস করতো না। আবার উনি জায়োনিস্ট রাষ্ট্রের যে ধারণা, ওইটাকে আবার এখতিয়ার করতো।
মানে এই যে কন্ট্রাডিকশনগুলো আইনস্টাইনের ভিতরে, একদিকে সে অ্যাগনোস্টিক, কোনো অর্গানাইজড রিলিজিয়নে বিলিভ করে না, আবার সেটা জায়নিস্ট একটা রাষ্ট্রও চায় আবার সে। তারপরে আবার সে আবার ওইদিকে বলছে যে সায়েন্স এবং রিলিজিয়ন একটাকে ছাড়া কি হয়ে যাবে আপনার, এই যে লেইম যেটা বলছে এই ব্যাপারগুলো। তা আমার একটু মানে কৌতূহল হলো ব্যাপারটা আসলে কীভাবে আইনস্টাইন এই ব্যাপারগুলোকে মানে সমন্বয় করেছে তার লাইফে। মানে এই কন্ট্রাডিকশনগুলো তো মানুষের জীবনে এক ধরনের একটা কী থাকে, একটা রিকনসিলিয়েশন থাকে। হ্যাঁ, একই সাথে তো মানুষ অর্গানাইজড রিলিজিয়নে বিশ্বাস করে না, আবার একই সাথে জায়নিস্ট সিস্টেমে বিশ্বাস করে, এরকমভাবে হয় না। তো এগুলি নিয়ে আমি একটু দেখলাম, একটু ঘাটাঘাটি করলাম। তো সেখানে আমি যেটা পাচ্ছিলাম যে মানে জায়নিস্ট স্টেট বলতে ওনার যে ধারণা, আর আজকে আমরা যে জায়নিস্ট স্টেট দেখি, মানে এই দুইটার ইয়েটা একই না আর কি। উনি যেটা চেয়েছিল যে ইসরায়েল মানে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র হতে পারে, যেখানে ইহুদিরা আসবে, একটা রাষ্ট্রে থাকবে, কিন্তু এটা শুধুমাত্র ইহুদি রাষ্ট্র বলে কিছু হবে, এবং সেখানে ফিলিস্তিন বা খ্রিস্টান বা মুসলমানরা এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাবে। মানে ওইটা ওনার ইয়ে ছিল না, ওই রকম কোনো কিছু উনি কখনোই ভাবে নাই। বাট ইহুদিরা দুনিয়াতে বিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওদের জন্য একটা রাষ্ট্র হওয়া, যেই জায়গায় ওরা থাকবে, এরকম একটা ব্যাপারকে উনি এখতিয়ার করতেন আর কি। কিন্তু সেটা ওইরকম একটা জাতীয়তাবাদী স্টেট না, যে একটা ওয়ান পার্টিকুলার রিলিজিয়ান কেন্দ্রিক কোনো স্টেট উনি চিন্তা করেন, সেখানে সবাই সমান অধিকার নিয়ে থাকবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো একটা যদি এরকম একটা হিন্দু স্টেট হয়, যারা হিন্দু সভ্যতার উপরে ওদের স্টেট, ওদের সব কিছু ডেভেলপ করবে, সেখানে আমার কোনো অভিযোগ নাই, যতক্ষণ না সে আমাকে সমান অধিকার দিচ্ছে রাষ্ট্রে, হ্যাঁ, এবং আমাকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে ট্রিট করছে না, নিপীড়ন অপরায়ণ করছে না, সবার রাষ্ট্রে সমান অধিকার যদি থাকে, ওই রকম হলে একটা জিউস স্টেটও সমস্যা নেই। একইভাবে আমি বলি একটা ইসলামিক স্টেটও সেটা সমস্যা নেই, যদি এরকম কোনো ইয়া হয়। যেমন আপনারা, আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনার স্পেনে যে একটা মুসলিম পিরিয়ড ছিল, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, অ্যারাউন্ড প্রায় 700 ইয়ার্সের মতো, যে স্পেন এবং পর্তুগাল এগুলো মুসলিম রুলের আন্ডারে ছিল ওই সময়ে। তো ওখানে আল আন্দালুসিয়াতে একটা সিভিলাইজেশন ওরা ডেভেলপ করেছিল। তো আমি উদাহরণ হিসেবে বলি যে দুনিয়াতে মনে হয় মানে আন্দালুসিয়ার মধ্যে আরেকটা সিভিলাইজেশন আর হয়তো আসবে কিনা সন্দেহ আছে। মানে এটা এতটা একটা মেল্টিং পট ছিল, হ্যাঁ, মাল্টি কালচারাল একটা মেল্টিং পট ছিল ওইখানে। ওইখানে জিউস বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, সবাই সমানভাবে ওই রাষ্ট্রের ভিতরে ছিল। ওইখানে আপনার মিউজিক বলেন, ফিলসফি বলেন, পোয়েট্রি বলেন, ইভেন থিওলজি বলেন, সব কিছুর মানে চূড়ান্ত বিকাশ ওই রাষ্ট্রের ভিতরে হয়েছে। এবং সেখানে আমরা যে ইবনে রুশদের কথা যাকে বলি, এবং ওয়েস্টে এখন যে সেকুলারিজম যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলোর পায়োনিয়ার হিসেবে ইবনে রুশদেরকে বলা হয়। যে ইবনে রুশদের আইডিয়া থেকে পরবর্তীতে আস্তে 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 ইউরোপে সেকুলারিজমের ধারণাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই ইবনে রুশদও কিন্তু ছিল যে সেই আন্দালুসিয়ার মানুষ ছিল আর কি। এমনকি দুনিয়ার প্রথম যে নোবেল বলি না আমরা, যে উপন্যাস, আমরা যারা ইংরেজি সাহিত্য পড়েছি আমরা জানতাম যে রবিনসন ক্রুসোকে বলা হতো যে প্রথম লিখিত উপন্যাস বলা হয়, এইভাবে বলা হয়। কিন্তু আপনি দেখবেন যে আরও প্রায় 300 থেকে 400 বছর আগে ওখানে ইবনে ইয়াকজান নামে একটা উপন্যাস কিন্তু লেখা হয়েছিল সেই কোথায়, সেই আন্দালুসিয়াতে। ইবনে তোফাইল ছিল যে সেটা রাইটার, এবং গল্পের মধ্যে আপনি একটা সিমিলারিটি দেখবেন। রবিনসন ক্রুসোতে যেমন ছিল একটা আইল্যান্ডে একজন মানুষ শিপরেক হয়ে সে ওখানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তারপরে ওইখানে সে কীভাবে সার্ভাইভ করেছে এই গল্প। তো ওই গল্পটা দেখবে যে একেবারেই একটা বস্তুবাদী ধারণার উপরে, যে মানুষের সার্ভাইভাল, কোনো স্পিরিচুয়াল ইস্যু নাই। কিন্তু আপনি ইবনে তোফাইলের রাইটিংটা পেলে ওইখানে একই রকম দেখবেন, একটা শিপরেক হয় সেখানে শুধু একটা মানে শিশু বেঁচে যায়, সেটি ইয়ার মতো, কার মতো, এই রবিনসন ক্রুসোর মতো, মানে একজন অ্যাডাল্ট পার্সন না, হ্যাঁ, একটা চাইল্ড যে এখনও ভাষা শিখে নাই, হ্যাঁ, যে এখনও কোনো মোরালিটিস কী জিনিস জানে না, মানুষ কী জিনিস কোনো কিছুই জানে না, হ্যাঁ, একদম বেবি একটা বাচ্চা, সে ওইখানে স্ট্যান্ডার্ড হয়ে যায়, ওর বাবা মা এবং সবাই ওই শিপ রেখে মারা যায়। তো ওইখানে সে যে বড় হয়, এই বড় হতে হতে মানে নেচারের ব্যাপারে তার কনসিয়াসনেসগুলো কীভাবে গ্রো করে, হ্যাঁ, মোরালিটির বিষয়গুলো কীভাবে গ্রো করে। তো ওইটা ছিল যে একটা স্পিরিচুয়াল গল্প, কিন্তু দুইটা গল্পের থিমের দিক থেকে একদম একটা সিমিলারিটি যাচ্ছে গল্পের, কিন্তু একটা স্পিরিচুয়াল, একটা পুরোটা হচ্ছে আপনার এই মানে অনেকটা ইহজাগতিক বিষয় আসে আর কি, যে রবিনসন ক্রুসোর গল্পটা। তো এইটা কিন্তু এই প্রথম উপন্যাসটাও লেখা হয়েছিল সেই আন্দালুসিয়াতে আর কি। তো এখন আন্দালুসিয়া যদি আপনি দেখেন যে সেই সময়ে যেই ইসলামিক শাসন ছিল বা সেই সময় যে সালতানাত ছিল, তো ওরা কিন্তু
একটা ইসলাম ধর্মের উপরে বেস করেই কিন্তু তাদের এই পাওয়ার স্ট্রাকচার বলেন সব কিছু তৈরি করেছিল। কিন্তু ওইখানে আপনি দেখবেন না যে জিউইশরা ওইখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, তাদের উপরে নিপীড়ন হচ্ছে, বরং জিউইশ যারা স্কলার ছিল তাদেরকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তারা ওখানে এসে তাদের মানে জ্ঞানের যে ফ্লারিশমেন্ট সেগুলো অনেক বেটার হয়েছিল দুনিয়ার অন্য যে কোনো জায়গা চাইতে ওখানে বেশি। সেখানে মিউজিশিয়ানরা এসেছিলো, সেখানে ফিলোসফাররা এসেছিলো, পোয়েট্রি এসেছিলো, মানে সব ধর্মের সব কালচারের একটা মানে মেল্টিং পট ছিল এই আন্দালুসিয়ান সিভিলাইজেশনটা। তো আমি যেটা মনে করি যে তো একটা হিন্দু সভ্যতা যদি এরকম একটা স্টেট নির্মাণ করে এবং সেখানে যদি সে কোনো ধর্মকে কোনো জাতিগোষ্ঠীকে যদি এরকম নিপীড়নের দিকে না যায়, হ্যাঁ, সবার যে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এই ব্যাপারটা যদি সেখানে থাকে, তাহলে ওই রাষ্ট্রকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। একই সাথে একটা মার্কসিস্ট স্টেটও যদি হয়, হ্যাঁ, সেখানে মানে মার্কসের আইডিওলজি বা মার্ক্সবাদী মানুষ ছাড়া বাকিদেরকে অপরায়ণ করা হবে না, হ্যাঁ, তাহলেও কোনো সমস্যা নাই। মানে কোনো মানে এটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমি এইভাবে দেখি আর কি, যে এই বিষয়গুলোকে যে